আমরা আমাদের আজকের আলোচনায় সে আগের মতোই পুরনো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসলে ওই চিলে কান নিয়ে গেল, কানটা না খুঁজে চিলের পিছনে দৌড়ানোটা ঠিক হবে না। আমরা অসত্য কোনো তথ্য বা ওই ফেসবুকের মাধ্যমে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে কোনো কিছুর দিকে এগোবো না। কারণ আমরা আইনের লোক, যে যতই আমরা বলি না কেন, আমরা আমাদের সবকিছুই নির্ভর করবে আমাদের আইনের মধ্যে। তো যে ঘটনার কথা আমরা শুনছি, যদি সেরকম হয়, পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা বিবৃতি দিবে, অথবা সংশ্লিষ্ট জেলা থেকে একটা দিবে, কিন্তু আমরা এটা নিয়ে একেবারে বিভিন্ন রকমের একটা কথা ছড়িয়ে দিচ্ছি, এটাও কিন্তু ঠিক না। এটাও কিন্তু এটা দেখার বিষয় আছে। কোনো টিভির কোনো হেডলাইনে আসতেছে না, তাহলে কি হলো? তো টিভির হেডলাইন, ফেসবুকে তো একটু দিতে পারতো। ওই জেলার একটা প্রতিনিধিও কিন্তু কেউ দেয়নি, ওই জেলার কোনো প্রতিনিধি একটা কিছু প্রকাশ করেনি। আর পুলিশের এখন খারাপ সময় তো পুলিশ কোনো দেওয়ার খারাপের সময় বিষয় না। নাই। আমি কথাটা এই জন্য বলছি, আমার মূল বক্তব্য হলো আমরা জেনে শুনে বুঝে সংবাদ পরিবেশন করবো। ঠিক আছে? হ্যাঁ। আমি যে প্রশ্নটি আলোচনা করতে চাচ্ছি, প্রশ্নটা হলো এরকম: হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকারগুলো কি? কিছু কিছু প্রশ্ন, দু একটা উল্টাপাল্টা প্রশ্ন করতে হবে। হত্যা মামলায় গ্রেপ্তার, হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকারগুলো আলোচনা করব। হত্যা মামলায় বা বা চুরি মামলায় গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকারগুলো আলোচনা করব। এটা কত ধারার প্রশ্ন? সংবিধান 33 নাকি স্যার? এটা কত ধারার প্রশ্ন, জাফর ইকবাল? স্যার, এই যে ভাই বললো সংবিধান 33 অনুচ্ছেদ অনুযায়ী মনে হয় স্যার আমার। মনে হয় তো বলতে হবে না, প্রশ্ন পড়তে হবে তো। জি স্যার, 33 অনুচ্ছেদ অনুযায়ী নাজমুল আইনগত কত অধিকার, এটা? সুযোগ সুবিধা, চিকিৎসা থাকা। সংবিধান 33 স্যার। জি স্যার। জান্নাতুল কত এটা? স্যার সংবিধান 33 হবে। কি কি কাজগুলো কি কি? জাফর ইকবাল, কাজগুলো কি কি? ওই ডাক্তারি চিকিৎসা করা, খাওয়া দাওয়া, এগুলো নাকি? আর তার অভিভাবকের নিকট তার গ্রেপ্তার ঘোড়ার ডিম সম্পর্কে জানো অবহিত করা। মিয়া? তুমি ঘোড়ার ডিম জানো? তোমাকে এই জন্য বললাম, যখনই বলছি সংবিধান, তখনই তোমাকে বইটা বের করা উচিত ছিল যে সংবিধানের মধ্যে কি আছে। এ সমস্ত ফাও চিন্তা করে যে স্যার বুড়া হয়ে গেলাম, এবারও পরীক্ষা দিলাম, রেজাল্ট ভালো হলো না, দু একটা প্রশ্ন তো বিদঘুটে আসতেই পারে। এবং এটা কমন প্রশ্ন যে একটা হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকারগুলো আলোচনা করুন, বা চুরি মামলায়, চুরি মামলা হোক আর হত্যা মামলা হোক, আসামি আসামি, একটা আসামি গ্রেপ্তার হলে তার কিছু আইনগত অধিকার আছে। অধিকারগুলো সম্পর্কে কোথায় বলা আছে? অনেকে গাইডে 14 দুনিয়া লেখছে, তাকে এত ফিট জায়গা দিতে হবে, খাবার দিতে হবে, ঘুমাইতে দিতে হবে, তার বাড়িতে থাকতে দিতে হবে, মানে কত রকমের একটা গল্প গুজব দিছে। এগুলো ভুয়া? তাহলে কোথায় বলা আছে? 33 অনুচ্ছেদে বলা আছে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে অবশ্যই তার গ্রেপ্তারের কারণ জানাতে হবে, এবং গ্রেপ্তারের কারণ না জানিয়ে তাকে গ্রেপ্তার করা যাবে না। এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে। এবং সেখানে আর একটা কথা বলা আছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া 24 ঘন্টার অধিক পুলিশ হেফাজতে রাখা যাইবে না। তো প্রশ্ন হলো, 33 অনুচ্ছেদের আমরা 40টা ধারা দিয়ে মাথা নষ্ট করে ফেলাইছি। গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকার কি? গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকার, আমার কথা কি বুঝতে পারছো? স্যার। জি স্যার। শোনো, এই যে প্রশ্ন যদি আসে, এটা খুব কঠিন প্রশ্ন না, আবার সহজ প্রশ্নও না। যারা তোমরা গাইড পড়ো, তারা দেখা যাবে যে তোমরা সারা দুনিয়ার জিনিস পড়ে রাখছো, কিন্তু এই সংবিধানের 33-এ যেটা কথা বলা আছে, যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার গ্রেপ্তারের কারণ না জানিয়ে গ্রেপ্তার করা যাবে না, এবং পুলিশ প্রহরায় আটক রাখা যাবে না, তার আইনজীবীর সাথে তাকে পরামর্শ করার সুযোগ দিতে হবে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, এবং প্রত্যেক ব্যক্তিকে পুলিশ প্রহরায় নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে, 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির করতে হবে। আচ্ছা,
এরপরে বলা আছে যে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাকে অতিরিক্ত কাল প্রহরায় রাখা যাবে না। এই অনুচ্ছেদের 1 এবং 2, 33 অনুচ্ছেদের 1 এবং 2 এই কথাটি বলা আছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকার। এখন খাবার দেব না, থাকতে দেব না, এত ফিট জায়গা লাগবে, এগুলো আসলে সংবিধানের মধ্যে বলা নেই। নিয়মটা আছে যাকে গ্রেপ্তার করেছেন তাৎক্ষণিকভাবে আপনি পাঠিয়ে দিবেন। আমার কথা কি বুঝতে পারছো? সঠিক স্যার। অর্থাৎ এই তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, খাইতে, এগুলো কিন্তু সংবিধানে বলে নেই। সেগুলো অন্য জায়গায়, সেটা আইনগত অধিকার না। সেখানে বলা আছে পুলিশ যাতে বাঁচতে চায়, অর্থাৎ পুলিশ, তুমি যদি বাঁচতে চাও, যাকে তো গ্রেপ্তার করা হয়েছে তার শরীরে যদি আঘাতের চিহ্ন থাকে, তাহলে পুলিশ তুমি তার চিকিৎসা করে নিয়ে যাও, লোকটা মারা গেলে তোমার বিরুদ্ধে কিন্তু মার্ডার কেস হবে। অর্থাৎ তুমি বাঁচার জন্য তার চিকিৎসার ব্যবস্থা করবা। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। সঠিক স্যার। গ্রেপ্তার করার পর এনসি করে লেখা লাগে। কি হলো রাকিব? গ্রেপ্তার করলে স্যার, গ্রেপ্তার করার পরে এনসি করে লেখা লাগে মেডিকেল থেকে, সেটা এটা সার্টিফিকেট তো বুঝলাম, বিষয়টা হলো এরকমই যে আমাদের প্রশ্ন হলো যে গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকারগুলো আলোচনা করুন। তাহলে কি আমরা অন্য কোনো ধারা কিংবা অন্য কোনো কিছু দিব? নাজমুল বা রাজলক্ষ্মী, তোমাদের বক্তব্য কি? আপনার না কথা স্যার, সঠিক স্যার। যদি প্রশ্ন আসে কুখ্যাত সন্ত্রাসী কানা বাবুলকে জনগণ গ্রেপ্তার করে পুলিশের নিকট সোপর্দ করলে পুলিশের করণীয় কি? কুখ্যাত সন্ত্রাসী কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করে যদি জনসাধারণ পুলিশের নিকট সোপর্দ করে, পুলিশের করণীয় কি? কত ধারা? 59-2 স্যার। 59-2 স্যার। আর যদি এরকম আসে যে আম, কুখ্যাত সন্ত্রাসী অমুককে হত্যা মামলায় গ্রেপ্তার করে, একটি হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, সন্দেহে গ্রেপ্তার করে পুলিশের নিকট সোপর্দ করলে পুলিশের করণীয় কি? তাও কিন্তু 59-2। বিষয়টা বুঝতে পারছো? একই কথা। জি স্যার, একই কথা। কিন্তু যদি এর প্রশ্ন আসে বাদী তার এজাহার নামে আসামি অমুককে গ্রেপ্তার, আটক করে থানায় হাজির হলেন, এক্ষেত্রে পুলিশ অফিসার করণীয় কি? একই ধারা কিন্তু 59-2, বাদী হোক আর যেটা হোক। বিষয়টা বুঝতে পারছো জাফর ইকবাল? জি স্যার। স্যার, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে একজন আসামির আইনগত যে অধিকারগুলো আছে, এরপর সন্ত্রাসী হোক আর যাকে হোক, পুলিশের নিকট কোনো জনসাধারণ গ্রেপ্তার করে কোনো ব্যক্তিকে হাজির করলে পুলিশ কি ব্যবস্থা নেবে, 59-2 এবং 59-3 বক্তব্য আছে। যাই হোক, একটি মোটরযানে কয়টি সার্টিফিকেট থাকা আবশ্যক ও কি কি? কয়টা সার্টিফিকেট থাকবে? স্যার 5টা। 5টা। মোটরযানে থাকবে 5টা? ট্যাক্স টোকেন, ফিটনেস, রোড পারমিট, রেজিস্ট্রেশন, 4টা। আরেকটা ছিল স্যার, তো বাদ হয়ে গেছে স্যার, এটা বাদ হয় না স্যার আর কি ইন্স্যুরেন্স। কার্যকরী করা হবে? ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্স। বিষয়টা, ইন্স্যুরেন্সটা বাতিল হয়নি, এটা কার্যকরী চালু হয়নি এখনো। জি স্যার। কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স ধরা যাবে না। একটা গাড়িতে কয়টা কাগজ থাকবে এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সকে ধরা যাবে না। বিষয়টা কি বুঝতে বাদ পারছো? স্যার। জি স্যার। তাহলে কি স্যার আমরা রেজিস্ট্রেশনটা কি দেওয়ার ক্ষেত্রে কি উল্লেখ করব? রেজিস্ট্রেশন, সরি, রেজিস্ট্রেশন না স্যার, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স স্যার, ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স আমরা দিতে পারি। ইন্স্যুরেন্সটা তো আইনে আছে, আছে না? ইন্স্যুরেন্স বিমা আছে তো। আছে তো আছে স্যার। স্যার, ইন্স্যুরেন্স আছে স্যার, আইনে আছে, হয়তো বাধ্যগত নাই, আইনে আইনে আছে। আছে, 500 দেওয়া হবে স্যার। আইনে আছে। আইনে যেহেতু আছে, আমরা উইদিন ব্র্যাকেট দিতে পারি সাইডে যে আছে, সাইড সড়ক পরিবহন সাইডে আছে স্যার। বিমা যা এখনো কার্যকর শুরু হয়নি, আমি লিখে দিতে পারি। জি স্যার। আচ্ছা, ভালো কথা। যদি কোনো যানবাহনে কোনো সনদই না থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে সড়ক পরিবহন আইনের অপরাধ সমূহ বিস্তৃত করুন। ফিটনেস না থাকলে ধারা কত? 25। 16-75 স্যার। অপরাধের ধারা 75, 72, সরি স্যার, 72। 72 কি অপরাধের ধারা, শাস্তির ধারা? অপরাধের ধারা হলো 16, আর শাস্তি হলো স্যার হলো 72। কত শাস্তি চাই নাই? অপরাধ হলো স্যার 16। কে বাবারক কিছু বোঝো?
জি স্যার। আচ্ছা, তারপরে আর ট্যাক্স টোকেনের 26 স্যার। যাক, এটা তোমাদের সহজ প্রশ্ন, তোমরা এটা উত্তর দিতে পারবা। মোটরযানের কোন কোন অপরাধের জন্য একজন পুলিশ অফিসার মোটর চালককে বিনা পরোয়ানায়, এখানে ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখো যে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত সড়ক পরিবহন আইনের সড়ক পরিবহন আইনের সড়ক পরিবহন এখন যদি আসে মোটরযানের কোন কোন অপরাধের জন্য, এখানে কিন্তু তাই বলে মোটরযান আইন না, মোটরযান, এটা যানবাহনটাকে মোটরযান বলা হয়। বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। সড়ক পরিবহন আইনের কোন কোন অপরাধের জন্য একজন ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, বা যে প্রশ্ন আসে যে সড়ক পরিবহন আইনের অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত চালকের প্রতি পুলিশ অফিসারের করণীয় কি, বা সড়ক পরিবহন আইনের অপরাধে আটককৃত যানবাহনের প্রতি পুলিশ অফিসারের করণীয় কি, বা সড়ক পরিবহন আইনের অপরাধে যিনি গ্রেপ্তার করেছেন সেই গ্রেপ্তারকৃত ব্যক্তির করণীয় কি। সেখানে 110-এর মধ্যে কি বলা আছে? তিনি যাকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তারের বিষয়টি সংক্রান্তে কাকে জানাবেন? গাড়ির মালিককে জানাবেন, পরিবারকে জানাবেন, গাড়িটি কোথায় নিয়ে রাখলেন সেটাও জানাবেন, এই তো নাকি? জি স্যার। আর কিছু আছে? না আর কিছু স্যার স্যার, এখানে আর কিছু না। তলবের একটা বিষয় আছে স্যার, তলব তলব করতে পারে। কোনো তলব আসে না এখানে, তার করণীয় তলবের কিছু না এখানে। তলব যেটা ওটাই তো মালিককে জানানো হলো। মালিককে জানা, অবহিত করবে, তলব আর অবহিত এক না। তলব মানে তাকে ডেকে পাঠানো, আর অবহিত করা আমি আপনাকে জানালাম যে আপনার গাড়ির চালক আটক আছে, আপনার গাড়িটা বর্তমানে অমুক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বুঝতে পারছেন রাসেল? জি স্যার। আচ্ছা, গাড়ির কাগজপত্র আটক করলে সেক্ষেত্রে তলব করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, কি বললা? কোনো মোটর কোনো পুলিশ অফিসার যদি সন্দেহ হয় কোনো কাগজপত্র যদি আটক করে সেক্ষেত্রে স্যার ওই মিথ্যা প্রতিমা রাখার জন্য তলব করবেন স্যার। ঠিক আছে, 111 তলব করে স্যার, 111। আরে একশো বাবা, এগারো আমি স্যার। 110-এর কথা বলছি, কি ঘোড়ার ডিম পড়তেছ? ফাও খাওয়ার অভ্যাস বাদ দাও, ফাও কথার অভ্যাস বাদ দাও। যে প্রশ্ন আসছে তার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। পরের প্রশ্ন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ 1976 অনুসারে পুলিশ কর্মকর্তার সাধারণ কর্তব্য কি? বর্ণিত আইন অনুসারে জনগণ এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি? কত ধারা? 16 16 ধারা ধারা স্যার। স্যার। কত ধারা কি বলা আছে? 16 ধারা কি বলা আছে? কোথায় ব্যক্তিকে 16 ধারা করে নেবো? এটা দেখে বলতে হবে স্যার তাহলে। এখানে কি কোনো অন্য কোনো আইন হবে? অন্য কোনো আইনের সুযোগ নেই স্যার। হ্যাঁ, পুলিশের অন্য 23 কোনো আইন ধারা, হবে না এটা স্যার। ওটা। মহানগরে তো কোনো পুলিশ আইন চলে না, তো ঘুরে একটাই। এখানে তোমাদের বক্তব্যগুলো হলো 15 ধারায় বলা আছে যে মহানগরে কর্মরত পুলিশের কর্তব্য কি, আর 16 ধারায় বলা আছে জনসাধারণের প্রতি করণীয় কি, বা গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি করণীয়। বিষয়টা কি বুঝতে পারছো? 15 ধারাতে বলা আছে যে পুলিশ অফিসারগণের সাধারণ কর্তব্য, বক্তব্যটা হলো যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ 1976 অনুসারে পুলিশ কর্মকর্তার সাধারণ কর্তব্য কি, বর্ণিত আইন অনুসারে জনগণ এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি কর্মকর্তার দায়িত্ব কি। এখানে দুটো ধারা আছে, একটা 15 ধারায় বলা হয়েছে তাদের দায়িত্ব এবং কর্তব্য। এখানে কখনোই ওই পিআরবি, কি জানি বলে, পিআরবি 118 বা পুলিশ আইনের 23 হাবি জাবি মানে সারা দুনিয়া দেওয়ার কোনো সুযোগ নাই। অথচ গাইডের মধ্যে কিন্তু পাওয়া যাবে নাকি? জি স্যার, প্রায় আছে। স্যার আছে না, 40টা ধারা দেওয়া আছে না? প্রায় 40টা ধারা আছে স্যার। প্রশ্নটা বলছে যে মহানগর অধ্যাদেশ, ঢাকা মহানগর অধ্যাদেশ 1976 অনুসারে, এখানে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ 1976 অনুসারে মহানগরী পুলিশে কর্মরত পুলিশ অফিসারদের দায়িত্ব এবং কর্তব্য কি। এই মহানগরী পুলিশে কর্মরত প্রত্যেকটি পুলিশ সদস্যের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে
এই ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ 1976-এর 15 ধারায়। সেখানে বলা আছে প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আইনসঙ্গতভাবে প্রদত্ত প্রত্যেকটি সমন অবিলম্বে জারি করা, পরোয়ানা জারি করা ইত্যাদি এখানে বিস্তারিত উল্লেখ করা আছে। অর্থাৎ আমরা তো বই থেকেই লিখবো। আবার দেখা যেতে পারে তোমাদের যেভাবে এটিএসআই মার্কস করতে বলছে, এত সহজ না। এই এটিএসআই হওয়ার জন্য তোমরা যে আবেদন করেছো এটা কল্যাণ সভা নেবে, একজনের বক্তব্যে কাজ হবে না। বিষয়টাকে বুঝতে পারছো? জি জি স্যার, স্যার। মতামতের বেশি করছি। এই কল্যাণ সভা নেবে, কল্যাণ সভাতে এটা আলোচনা হবে। প্রত্যেক কল্যাণ সভা অনুযায়ী রেঞ্জ ডিআইজি মহোদয় কল্যাণ সভার প্রতিনিধি হিসেবে আসবেন বা জেলা পুলিশ সুপার আসবেন কল্যাণ সভায় অনুষ্ঠিত বিষয়গুলো সংক্রান্ত, তারপরে আলোচনা করবে। সেটা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। তো আমার মতে ওই এটিএসআই থাকাই ভালো, একটা পদ নষ্ট করে লাভ নেই। সহকারী সার্জন স্যার, হ্যাঁ হ্যাঁ, আপনার অভিজ্ঞতা সহকারী সার্জন, এর আগে স্যার একটা আবেদন করা হতো, এটা আমি আছে মনে স্যার। করি সহকারী সার্জেন্ট না দিয়া এটিএসআই থাকবে, কিন্তু এটিএসআই সার্জেন্ট প্রত্যেককে থানায় কাজ করার মতো সুযোগ দিতে হবে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। পদটা থাকবে, কিন্তু থানায় কাজ করতে পারবে। এটা করলে যা সেটা কর্তৃপক্ষ বুঝি। তাহলে এই মহানগর পুলিশে কর্মরত পুলিশ সদস্যের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে বলা হয়েছে মহানগরী অধ্যাদেশ 1976-এর 15 ধারায়। আর জনসাধারণের প্রতি এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি তাদের কিরকম আচরণ হবে সেটা বলা হয়েছে 16 ধারায়। তো রাকিবে বলল যে 16 ধারা, 16 ধারা না, 15 এবং 16 ধারা। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আর আবার যদি প্রশ্ন আসে যে মহানগরী ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো গ্রেপ্তারকৃত আসামি অসুস্থ হলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি, তখন কিন্তু সেখানে আবার প্যারা দেওয়া আছে যে আটক ব্যক্তি বা গ্রেপ্তারকৃত ব্যক্তি অসুস্থ হলে কি ব্যবস্থা নিতে হবে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবো, কারণ পড়াশোনার কোনটা আসবে তার ঠিক নাই। একজন পুলিশ কনস্টেবল কি রাস্তায় মোটর গাড়ি কাগজপত্র আটক করতে পারেন? মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর শাস্তি কি? এগুলো ছিল। আচ্ছা, একজন পুলিশ কনস্টেবল কি রাস্তায় কোনো মোটর যানে গাড়ির কাগজপত্র আটক করতে পারেন? না। না স্যার, পারে না স্যার। পারে না না স্যার। স্যার। আচ্ছা, বাদ দাও। বিসিএল অ্যাক্ট অনুসারে পুলিশ কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? 3 ধারা স্যার। 4 ধারায় কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? না স্যার, না গ্রেফতার স্যার। করা যায় না, কিন্তু প্রসিকিউশন কাটা যায় স্যার। তাহলে গ্রেপ্তার গুলো সম্পূর্ণ 3 ধারায় নাকি? জি স্যার। জি স্যার। স্যার জি স্যার, 3 ধারায় গ্রেপ্তার বলা আছে, আর 4 ধারায় শাস্তি বলা হয়েছে। 3 ধারাও শাস্তির কথা তো বলা আছে নাই? শাস্তি আছে স্যার। আচ্ছা, কোন ধরনের অপরাধে বিচিক শিল্প এলাকায় কোন ধরনের অপরাধে একজন ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? বিচিক শিল্প এলাকায় কোন ধরনের অপরাধে? স্যার সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করলে স্যার বিনামূল্যে গ্রেপ্তার করা যায়, সিআরপি 54 ধারা স্যার। 54 ধারা। আর এগুলো বিচিক শিল্প এলাকায় কোন ধরনের অপরাধে, কেন এগুলো তখন তো এটাও আসবে। আইনের বিষয়গুলো বুঝতে প্রতারক হবে যে বিচিক শিল্প এলাকা। প্রতারণার মাধ্যমে অর্জিত সম্পত্তি। না, এখানে বিচিক শিল্প এলাকার মধ্যে যে প্রশ্নটা আসে সাধারণত এখানে আসতে পারে এরকম যে বিসিএল অ্যাক্ট অনুযায়ী কোন ধরনের অপরাধে একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, তাহলে বুঝতে হবে এটা বিসিএল অ্যাক্টের প্রশ্ন। আর একটা হতে পারে যে বিসিক শিল্প এলাকায় একজন ব্যক্তিকে ঘর ভাঙার সরঞ্জাম সহ পাওয়া গেল, এক্ষেত্রে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে, তাহলে সেটাও বুঝতে হবে বিসিএল অ্যাক্টের প্রশ্ন। কিন্তু যদি প্রশ্ন আসে যে বিসিক শিল্প এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার কারণে তাকে গ্রেপ্তার করা হলো, তখন কিন্তু এই ধারাটা আসবে না। আমার কথা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এটা বুঝতে পারছি স্যার। কি জান্নাতুল, বোঝা গেছে আমার কথা? স্যার, হ্যাঁ, যদি বিসিক শিল্প রাত্রিবেলা সন্দেহ, সেক্ষেত্রে কোনটা হবে স্যার? বিসিক শিল্প এলাকায় যদি কেউ রাত্রিকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে সে ব্যক্তিকেও পুলিশ সিআরপিসি 54-এর 1 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে।
কিন্তু যদি প্রশ্ন আসে যে ঘর ভাঙার সরঞ্জাম বা চোরাই মাল, যেমন প্রশ্ন আছে যে বিসিএল অ্যাক্ট অনুসারে চুরি এবং প্রতারণার মাধ্যমে অর্জিত বস্তু বস্তু দখলে রাখার শাস্তি কি? এটা 4 ধারা। 4 ধারা স্যার। আচ্ছা, কি কারো বক্তব্য আছে এই সম্পর্কে? না স্যার। হ্যাঁ, হ্যাঁ বলো। ওই বিসিএ অ্যাক্ট অনুসারে বিনা প্রমাণে গ্রেপ্তার শুধু 3 জায়গায়, ওইটাই বুঝি না। বিসিএ অ্যাক্ট অনুসারে পুলিশ বিনা প্রমাণে যে গ্রেপ্তারটা 3 ধারায়, এটা 3 ওইটাই স্যার। 3 ধারায়, 3 ধারায়। আচ্ছা, ক্রকি পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা কি? আচ্ছা, দরকার নাই। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারকে দেহ রক্ষার ক্ষেত্রে কোন পর্যায়ে প্রয়োগ করা যায়? যায় না, এটা সবাই আমরা জানি। যদি প্রতিপক্ষ দল একই তারিখে একই সময় একই স্থানে সভা সমাবেশ আহ্বান করে, উভয় পক্ষ কর্মসূচি পরিবর্তন অস্বীকৃতি জানায়, এমত অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উপায় এবং পদ্ধতি আলোচনা করো। অর্থাৎ দুটি প্রতিপক্ষ দল যদি একই তারিখে একই সময়ে একই স্থানে সভা সমাবেশ আহ্বান করেন, উভয় পক্ষ যদি কর্মসূচি পরিবর্তনে অস্বীকৃতি জানায়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করা যাবে? কি করতে পারবা? কি আমার কথা বোঝা গেছে না বোঝো নাই? স্যার সে উভয় মধ্যে 54 ধারা পিআরবি 252 বিধি অনুযায়ী স্যার সতর্ক না, এটা হবে না, এখানে এটা সুযোগ নেই। এটা কি করতে হবে? স্যার 144 এটাকে সিআরপি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 144 না, এখানে সিআরপিসি এর 151 ধারায় বিনা প্রমাণে গ্রেপ্তার করতে হবে। 144 ধারা জারির তো ক্ষমতা আমাদের নাই, আছে? বুঝতে পারছি। যেহেতু প্রশ্নে বলতেছে উভয় পক্ষ পরিবর্তন অস্বীকৃতি জানায়, তারা এটা পরিবর্তন করবে না। আমরা 151 ধারায় গ্রেপ্তার করে বড়জোর আদালতকে অবহিত করব। আর আমরা আদালতকে জানালাম যে 144 ধারা জারি করার জন্য আদালত দিতে পারেন আদালতকে, কিন্তু তার আগে তো আমার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার স্যার। এখানে 149 ধারা দেওয়া যায় না স্যার? যে না, আমরা কুমতলবের সংবাদের সুযোগ নাই, সুযোগ নাই। 151 ধারা এসব ভুয়া আলাপ। তল্লাশি কাকে বলে? স্যার হ্যাঁ, তল্লাশি বলতে বোঝায় স্যার বিভিন্ন নম্বর তল্লাশি বলতে বোঝায় সিআরপিতে 102(3), পিআরবি 280 বিধি মোতাবেক তল্লাশি বলতে বোঝায় লুকায়িত কোনো কিছু উদ্ধারের লক্ষ্যে আইন বলে যে উদ্ধার পরিচালনা কার্যক্রম করা হয় তাকে তল্লাশি বলা হয়। বক্তব্যটা হলো যে লুকায়িত কোনো কিছু উদ্ধারের লক্ষ্যে আইন বলে যে অভিযানটা পরিচালনা করা হয় সেটা তল্লাশি নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তল্লাশি। আচ্ছা, তল্লাশির আগে, তল্লাশির সময় এবং তল্লাশির পরে পালনীয় বিষয় আলোচনা হবে। তল্লাশির পরে কি করতে হবে? কি বলা আছে তল্লাশির পরে? তল্লাশি করে শোনো, আমি একটা কথা বলি, তোমরা হয়তো পড়ে গেছো যে তল্লাশির আহ, আগে পরে করণীয় কি, কিন্তু প্রশ্ন আসছে তল্লাশি বলতে কি বুঝেন, তল্লাশির পরে করণীয় কি, তখন আমরা কি উত্তরটা দেব? আমার কথা কি বুঝতে পারছো? প্রশ্ন পড়ে গেছো জি স্যার। তল্লাশি কাকে বলে। হ্যাঁ, আহ তল্লাশির পদ্ধতি আলোচনা করুন, বা তল্লাশির আগে, তল্লাশির সময়, তল্লাশির পরে করণীয় কি, কিন্তু প্রশ্ন আসছে আরেক রকম। তাহলে কি উত্তর আমরা দেব? তল্লাশি কাকে বলে আগে লেখার পর পরে নিয়ে আমরা লিখবো স্যার। তাহলে কোনটা লিখবো আমরা? তল্লাশির পরে করণীয় কি, এইটাই তো নাকি? তল্লাশি হ্যাঁ। করে কর্মীরা যদি তল্লাশি করিয়া কোনো মালামাল পাওয়া যায় তাহলে সে একটা 3 কপি একটা জব্দ তালিকা করবো। হম। করে সাক্ষীতে স্বাক্ষর নিব স্যার, স্বাক্ষর নিব, এবং বাড়ি মালিক মালামাল গায়ে কথা দিতে বলবো। লাগাবো। যদি কোনো আমি যে জব্দ কথাটা বলতে মালামাল চাচ্ছি, আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রশ্নটা যদি আসে যে
তল্লাশি বলতে কি বোঝেন? তল্লাশি চলাকালীন সময়ে পুলিশ অফিসারের করণীয় কি তল্লাশি চলাকালীন সময়ে? তো যারা গাইড মুখস্থ করে গেছে ওরা কিন্তু তল্লাশির আগে ঘেরাও করব, এ করব, সে করব, অনেক কিছু লিখে দেবে। তোমার কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছে তোমার মেধা যাচাই করার জন্য তল্লাশি চলাকালীন সময় তোমার করণীয় কি। তাহলে আমরা তল্লাশির সময় করণীয় আমরা তল্লাশির সময় যে কাজটা করতে হয় শুধু সেটাই লিখবো। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি সঠিক স্যার। স্যার। স্যার এই তল্লাশি বলে কাগজ ধারা স্যার, আরে বাবারে, কি হয়েছে বলো? তল্লাশি কাকে বলে ধারা কত কত দেবো স্যার? কোনো ধারা মারা নেই, তল্লাশি কাকে বলে কোনো ধারা নেই, কোনো ধারা নেই, এগুলো ভুয়া। আমরা শুধু এটুকু বলতে পারি তল্লাশি সম্পর্কে যদি আলোচনা করতে হয় পিআরবি 280, যে পিআরবি 280-তে বলা আছে যে লুকায়িত কোনো কিছু উদ্ধারের লক্ষ্যে আইন বলে যে অভিযানটা পরিচালনা করা হয় সেটা তল্লাশি। কিন্তু পিআরবি 280-তেও কিন্তু তল্লাশি কাহাকে বলে, যেমন অন্যান্য উদাহরণগুলো দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, এরকম কিন্তু তল্লাশির কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া নেই, আছে? না স্যার। তো স্যার আমরা তল্লাশি বলতে কোনটা বোঝাই, যে কোনো কিছু খোঁজাখুঁজি করার নামে কিন্তু তল্লাশি, অনুসন্ধান করার নামে তল্লাশি। বিষয়টা বুঝতে পারছো? সঠিক জি স্যার। স্যার। আমি যে কথাটা বলতেছিলাম, যদি প্রশ্ন আসে যে তল্লাশির পরে করণীয় কি আলোচনা করুন, তাহলে আমরা কিন্তু যারা গাইড, আমি বলছি কোনটা, যারা গাইড মুখস্থ করে গেছে তল্লাশির আগে কি করতে হবে, সময় কি করতে হবে, পরে কি করতে হবে, ও তো পুরোটা লিখে গেছে, সময় নষ্ট করছে, নাম্বার ভুলও লিখে দিয়ে দিছে। আমাদের এই ভুলটা যেন না হয়, আমাদের কাছে যেটা চাবে আমরা যেন সেটাই উত্তর দিতে পারি। বুঝতে পারছো আমি কি কথা ঠিক বলছি? জি স্যার, স্যার। সঠিক বুঝতে স্যার। পেরেছি। আমি ওই কথাটাই বলতে চাচ্ছি যে আমাদের যে প্রশ্নগুলো আসবে আমরা যেন সঠিকটা লিখতে পারি যে এইটা আসছে এবং এইটা চাইছি, ঠিক আছে? হুম, কি কোনো বক্তব্য আছে কারো? না। ওই যে ঊর্ধ্বতন অফিসারকে ডাকবো, এটা করবো, সেটা করবো, এগুলো কিন্তু বিষয় না। আমার কথা বুঝছো? বুঝছি জি স্যার। স্যার। আচ্ছা, আহ আচ্ছা, শান্তি রক্ষা এবং সদাচরণের মুসলেখা বলতে কি বোঝেন? ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আলোচনা করুন। আচ্ছা, ভালো কথা। শান্তি রক্ষা এবং সদাচরণের মুসলেখা এই সম্পর্কে আলোচনা করা হয়েছে টিআরপিসির 106 থেকে 10 পর্যন্ত, তাই না? জি স্যার। এখানে দুটো ভাগ করা হয়েছে। 6-7 হলো শান্তি শান্তি রক্ষার রক্ষার স্যার। মুসলেখা, আর 8-9-10 হলো সদাচরণের মুসলেখা, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এরকম প্রশ্ন যদি আসে তাহলে আমরা কি করব? 6 এবং 7 ধারায় যে কথাটা বলেছে সংক্ষিপ্ত ভাবে লিখবো, এবং 8 থেকে 10 পর্যন্ত যে কথাগুলো আছে সেগুলো সংক্ষিপ্ত আকারে লিখবো। তার মানে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হলো সদাচরণের মুসলেখা, একটা শান্তি রক্ষা। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখানে আবার কোনো পিআরবি দিবা না, ঠিক আছে? এখানে আবার কিন্তু কোনো পিআরবি দিও না যে স্যার পিআরবি দিব কিনা, বোঝো নাই? জি স্যার। ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী রাজপথের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ অফিসারের করণীয় কি, এটা কত ধারা? স্যার এটা মেট্রোপলিটনের 17 এটা ধারা স্যার স্যার। 17 ধারা। 17 ধারা। সদরে কি বলা আছে দেখি? রাজপথের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ অফিসারের দায়িত্ব। তো ভুলেও আবার এখানে যে পিআরবি কিংবা ওই পুলিশের তেজ ধারা দিবা না, এখানে যে কথা, অর্থাৎ রাজপথের শৃঙ্খলা বজায় রাখা। দেখো এই যে তোমাদের কে জানি একটা লিখছে না যে এই জন্য এটিএস এর দায়িত্ব এবং কর্তব্য, পুলিশ আইনের তেজ ধারা, সড়ক পরিবহন আইনের এই ধারা, এই ধারা, এই ধারা। ও কিন্তু জানে না মহানগরী অধ্যাদেশে প্রত্যেকটারে আলাদা আলাদা কিন্তু কিছু ধারা দেওয়া আছে, তাই না? আছে জি স্যার। স্যার। তাহলে সে এটা দিল না কেন? শৃঙ্খলা রক্ষা করা তো এটিএস এর দায়িত্ব নাকি? শোনো, যে প্রশ্ন যেখান থেকে আসে শুধু সেই ধারাটাই আমাদের দিতে হবে, আমরা বাড়তি ফাও কোনো ধারা দেব না, ঠিক আছে? জি স্যার। এই ঠিক আছে। তোমাদেরকে বারবার এত কাউন্সেলিং করার পরও যদি পরীক্ষার হলে গিয়ে ফাও ধারা দাও
তাহলে তো বিপদ। কি কঠিন বিপদ স্যার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধ্যাদেশ অনুসারে রাস্তায় জনসাধারণের ব্যবহৃত স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টির শাস্তি আলোচনা করে। এটা কিন্তু আসছিল তোমাদের, জানো তো? প্রতিবন্ধকতা কত ধারা? 72 ধারা। কত ধারা? রাস্তায় যানবাহনের সর্বসাধারণের রাস্তায় মালামাল ফেলে রাখা। হ্যাঁ, 72 ধারা স্যার এটা। স্যার 72 ক সরি কোন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা মোটরযান সংক্রান্ত অপরাধের জন্য জরিমানা করতে পারেন এবং কি কি পরিস্থিতিতে মোটরযানের চালকের কাগজপত্র আটক করতে পারেন? কোন পদের কর্মকর্তা? সাব ইন্সপেক্টর পুলিশ কত ধারায়? সরকার প্রথম স্যার ধারা 109 বলতে হবে, ধারা স্যার। কথাটা এভাবে লিখলে হবে না তো, লিখতে হবে সড়ক পরিবহন আইনের এত ধারায় উল্লেখ করা আছে। 109 স্যার। কত ধারা এটা, জাফর ইকবাল? তার কাগজপত্র দেখতে পারবে স্যার 109 দ্বারা। আর মানে 109 দ্বারা থামাবে এবং 110 দ্বারা মানে 100। আরে আমি যেটা কথা বলছি তুমি উল্টা পাল্টা কথা বলছো। কোন পদমর্যাদা পুলিশ কর্মকর্তা মোটরযান সংক্রান্ত অপরাধের জন্য জরিমানা করতে পারেন? কে জরিমানা করার ক্ষমতাবান? স্যার সড়ক পরিবহন আইনের 108 ধারা স্যার। আরে 113 বাপুরে, ধারা আস্তে স্যার। কথা বলো, একজন কথা বলো। কি 108-এ কি বলা আছে বলো? 108-এ বলা হয়েছে যে সাব ইন্সপেক্টর বা সার্জেন্টের নিম্ন ন্যায় এমন কোনো পুলিশ অফিসার মোটরযানের মোতাবেক অপরাধ যদি করে কোনো লোক, তাহলে তা জরিমানা অর্থাৎ আরোপ করতে পারে। একজন সার্জেন্ট বা সাব ইন্সপেক্টরকে মোটরযান সংক্রান্ত অপরাধে জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে সড়ক পরিবহন আইনের 108 ধারা, এই তো নাকি? জি স্যার। আমরা এটাই জানতে চাচ্ছি। তো ইকবাল বলতেছে একটা, তুমি বলতেছো আর একটা। আমাদের প্রশ্নটা কি, যে মোটরযান সংক্রান্ত অপরাধের জন্য জরিমানা করতে পারেন কে? তাহলে আমরা লিখবো সড়ক পরিবহন আইনের 108 ধারায় উল্লেখ করা আছে মোটরযান সংক্রান্ত একজন অপরাধে সার্জেন্ট বা সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহে এরকম ব্যক্তি জরিমানা করতে পারে। কি আমার কথা কি ঠিক আছে? সঠিক স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। তুমি অন্য ধারায় যাও কেন? এটা সহজ প্রশ্ন না? আমরা চাইছি যে কে জরিমানা করতে পারেন সেই ধারাটা বলতে হবে, কোন ধারায় তাকে জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে যে কথাটি বলা আছে যে কোন কোন পরিস্থিতিতে মোটরযান চালকের কাগজপত্র আটক করতে পারে? কোন কোন পরিস্থিতিতে? কত ধারা আছে এটাতে? 11 ধারা স্যার এটা। 111 স্যার। 111। আচ্ছা, মোটরযান দুর্ঘটনার কারণে কোনো পথচারী আহত হলে চালকের দায়িত্ব এবং কর্তব্য আলোচনা। ধরো 62 62 ধারা স্যার। 1 ধারা স্যার। পাশে চালকের দায়িত্ব এবং কর্তব্য কি? সড়ক চালকের পরিবহন দায়িত্ব, আইনে 62 তাহলে যদি কোনো ব্যক্তি আহত হয় তাহলে তাকে চিকিৎসা ব্যবস্থা করতে হবে, হাসপাতালে ফোন দিতে হবে, ফায়ার সার্ভিস বা পুলিশ অফিসারকে, হ্যাঁ, স্টেশনকে জানাইতে হবে আর কি। তারপরে তার পরিবার পরিজনকে অবহিত হতে হবে। যাক, বুঝলাম। সরাই বলতে কি বুঝে? সরাই কাকে বলে? সরাই আইনে 2 ধারা। কি সরাই বলতে সরাই কাকে বলে? সরাই শব্দের অর্থ কোনো বাড়ি, দালান বা ঘর বা যাত্রী সাধারণ আশ্রয়ের উদ্দেশ্যে ব্যবহৃত কোনো স্থান। অর্থাৎ এই সরাই আমি যেটা বলি, আগে আগে এখন তো বড় বড় হোটেল হয়েছে, এটা আমরা পাইছি, তোমরা তো নবগঠিত লোকজন। যেমন আমার পোস্টিং ছিল কুষ্টিয়াতে, কুষ্টিয়ার ক্যাম্পে ছিলাম, আমবাইরে হালসা ক্যাম্পে। বাসা হলো আমার ময়মনসিংহে, তখন পরিবার ময়মনসিংহে। তো যখন যাচ্ছি, ভালো কথা, যাই, কুষ্টিয়া যাইতেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, বাস তো চলে না, ট্রাকের মধ্যে রওনা দিলাম। ট্রাক কিছু দূর এসে রাত হয়ে গেল, ট্রাক আর চলবে না। ট্রাক কোথায় উঠলো? চিৎকার বোর্ডিং, রাস্তাঘাটে দেখবো ট্রাকের জন্য চিৎকার বোর্ডিং অনেকগুলো আছে রাস্তার আশেপাশে। এইগুলোকে বলা হয় সরাই খানা, বুঝতে পারছো?
তো অনেকে মনে জি করছে স্যার। সরাইখানা মানে আমার মদ খায় তার আড্ডাখানা, তাই না? এই সরাইখানার বক্তব্যটা হলো যে এই রাস্তায় যে সকল যাত্রী চলাচল করেন বাস স্ট্যান্ডে কিংবা লঞ্চ ঘাটে, এই যাত্রীদের বিশ্রামাগার অর্থাৎ যেখানে তারা বিশ্রাম করতে পারবেন পয়সার বিনিময়ে, এই স্থানটাকে বলা হয় সরাইখানা। আমার কথা কি বুঝতে বুঝতে পারছো? জি স্যার। সরাই আইনে কয় ধারা? জি স্যার সরাই রক্ষকের কর্তব্য কি, কত ধারা? 7 ধারা আছে। আপনারা স্যার শোনেন, তার কর্তব্য কি হবে? ওইখানে যদি কোনো ব্যক্তি আহত হয়, নাকি জি স্যার, সংক্রমণ দুঃখিত, রোগে যদি কোনো ব্যক্তি আহত সংক্রমণ হয় বা রোগে মারা যায়, আক্রান্ত হয়, তাহলে কাকে মারা জানাবে? যায়, থানাকে জানাবে, নাকি? থানাকে জানাবে। থানায় জানা আচ্ছা, স্যার। এরপরে কি করবে? ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত যদি তারা সরাই পরিদর্শন করতে চায়, তাহলে যে কোনো মুহূর্তে তার সরাই পরিদর্শন করতে হবে। তারপরে ভাড়া চার টাঙাইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মানুষের বেড়া ধরা পরিষ্কার ঠিক পরিচ্ছন্ন রাখতে হবে, থাকতে হবে। স্যার চোর উপদ্রব যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে, ময়লা পরিষ্কার রাখতে হবে, এই তো নাকি? জি জি স্যার। স্যার। স্যার এই জন্য দেখবা যারা থানায় চাকরি করে প্রত্যেকদিন হোটেলওয়ালা একটা রেজিস্টার নিয়ে যায়। কি জান্নাত, তোমার থানায় যায় না একটা রিপোর্ট নিয়ে যায় না? তো এসে report। এই সেই হোটেলের রিপোর্ট নিয়ে যায়, বুঝতে পারছো? আমার হোটেলে এতজন বোর্ডার ছিল। আচ্ছা, আচ্ছা, সরাই আইন বলছে সরাই আইন লঙ্ঘন জনিত অপরাধ সংগঠনের পরও কোন অবস্থাতে সড়কের দায়িত্ব পালন করতে পারেন, কি বলা আছে? অর্থাৎ সরাই আইন যদি লঙ্ঘন হয়, সেক্ষেত্রে কি সরাইয়ের মালিক তার দায়িত্ব পালন করতে পারেন? সুযোগ নাই। আচ্ছা, আবার আসছে বিসিএল অ্যাক্ট অনুযায়ী চুরি এবং প্রতারণার মাধ্যমে অর্জিত সম্পত্তি বস্তু দখলে রাখার শাস্তি কি? সুন্দর করে চার ধারাটা লিখে দেবা। জি স্যার। স্যার দ্বারা হ্যাঁ, সাধারণ পরিবহনের রুট পারমিটের আবেদন বিবেচনা পদ্ধতি এবং শর্তাবলী বর্ণনা করো। এটা কি? সড়ক সাধারণ পরিবহনে 28 পরিবহনে ধারা স্যার। কত ধারা? সড়ক পরিবহনে 28 ধারা স্যার। মানে কেউ যদি রুট পারমিটের জন্য আবেদন করে তার জন্য যে নিয়ম কানুন উল্লেখ করা আছে কত ধারায়? 28 ধারাতে উল্লেখ করা হয়েছে স্যার। কথাটা হলো সাধারণ পরিবহনে রুট পারমিটের আবেদন বিবেচনা পদ্ধতি এবং শর্তাবলী আলোচনা করো। আচ্ছা, আইন অনুযায়ী কখন একজন পুলিশ অফিসার গাড়ির রেজিস্ট্রেশন সনদ আটক করতে পারেন? রেজিস্ট্রেশন সনদ, এখানে অন্য কোনো কাগজ না, কখন পারেন? স্যার 12 নাকি ধারাতে স্যার? বলা আছে স্যার। সড়ক পরিবহন আইনের 112 ধারার 2 উপধারা মোতাবেক 112 ধারার 2 উপধারা মোতাবেক যখন ফিটনেস বা রোড পারমিট না থাকে তখন রেজিস্ট্রেশন আটক করতে পারে। আহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুসারে পুলিশ অফিসার কিভাবে বেওয়ারিশ সম্পত্তির দায়িত্ব এবং বিধি ব্যবস্থা গ্রহণ করবেন আলোচনা করবেন, কত দ্বারা? স্যার 22 দ্বারা স্যার। শোনো, একটা কথা বলি, এখানে যদি আসে যে আহ মহানগরী এলাকায় মহানগরী এলাকায় বেওয়ারিশ সম্পত্তি গ্রহণ এবং নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন, তাহলে কিন্তু এখানে এই মহানগরী আইনের 22 ধারাই হবে, বুঝতে পারছো? এখানে কিন্তু আবার পুলিশ আইন হবে না। আমার কথা বোঝা গেছে? জি স্যার। অনেকে আবার এখানে মনে করো ওই পিআরবি 379 সিআরপিসির এই ধারা ওই ধারা দেয়, এটা কিন্তু সঠিক না। আমার কথা বোঝা গেছে? জি স্যার। Good. তো আমরা মোটামুটি লিখলাম, কালকে হলো 29 তারিখ, তাই না? জি স্যার। তো কারো কিছু বলার থাকলে বলতে পারো। হ্যাঁ, হ্যাঁ, এই যে সড়ক পরিবহনে 112 যে 3টে কথা আছে, রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট, এইখানে শুধু এখানে যে মানে পুলিশ কি কারণে মানে গ্রেফতার করতে পারে বা আটক করে, এই কথাটা আর যে ওই যে 16 ধারায় আছে শুধু রেজিস্ট্রেশন, এটা হচ্ছে বিধি নিষেধ। না, ওই 16 ধারায় যে কথা বলা আছে রেজিস্ট্রেশন ব্যতীত কোনো ব্যক্তি গাড়ি চালনা করতে পারবে না, পারবেন এটা হলো আর বিধি একই নিষেধ। আর এখানে হলো তার শাস্তির বিধান, এখানে তার শাস্তির কথা বলা হয়েছে। সাথে। না কেউ স্যার, আমি চালাচল কথাটা করলে তার এভাবে কোন বলিনি দ্বারা স্যার। শাস্তি হবে, বিষয়টা বুঝতে পারছো?
জি স্যার। না স্যার, আমি জিজ্ঞেস করছি যে 112 টাকা এখানে রুট পারমিট আছে, ঠিক আছে, আর ওদিকে তো রুট পারমিট 2800 আছে। না, ওই রুট পারমিট সেখানে বলা আছে রুট পারমিট ছাড়া কোনো ব্যক্তি যানবাহন চালনা করতে পারবেন না। পারবেন না। ওইটা তো ওইটা হলো শাস্তির বিধান না, কিন্তু যখন বলবে শাস্তি তখন আমাদেরকে ওই রুট পারমিটের যে শাস্তির ধারা আছে সেটা দিতে হবে। হবে স্যার। স্যার হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন স্যার পেনাল কোডের। হ্যাঁ বলো। স্যার আমরা ওই যে 182 যে আটকের প্রস্তুতি নিয়ে যে চুরি, তো চুরি করতে যায় তো আঘাত করলে স্যার 382, অটোমেটিক দোষীতে পরিণত হয়? 182 না, 382। 382 সরি স্যার 382, এটা স্যার কোন ক্ষেত্রে ব্যবহার করবো আমরা? বুঝলাম না কথাটা। স্যার প্রশ্নটা হলো স্যার, যখন একটা চুরি করতে যায় আঘাত করে তখন তো স্যার দস্যুতায় পরিণত হয়। হ্যাঁ, তো যখন তো আঘাত করে তো অবশ্যই চুরি করতে গেলেও স্যার কিছু না কিছু তো নিয়ে গেছে, মানে আঘাত বা আঘাতের চুরি। তো সেই ক্ষেত্রে স্যার 382টা আমরা দিব, কিন্তু সেই 82টা তো স্যার তখন তো আঘাত করলে বিষয়টা দস্যুতাতে আরে চলে যায়। বাবারা, সেই বেশি তো বুঝতেছে না। আমি 382-তে কোনো আঘাত করা যাবে না। 382-র বিষয়টা হলো ওই যে একটা গল্প শুনছো যে আহ, দেখি না ও কি করে, তার মানে এমন প্রস্তুতি নিয়ে গেছে তুমি দেখে আর কোনো কথা বললা না, আর ও প্রস্তুতি নিয়ে গেছে প্রশ্নের মধ্যে বলা থাকতে হবে যে ক নামক ব্যক্তি রাত্রিকালে চুরি করিবার উদ্দেশ্যে ক্ষয়ের গৃহে প্রবেশের সময় একটি পিস্তল নিয়ে প্রবেশ করে এই উদ্দেশ্যে সে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে এটা ব্যবহার করবে। বিষয়টা বুঝতে পারছো? সে যদি বাধাপ্রাপ্ত হয়, সে ওই প্রস্তুতি নিয়ে গেছে, তাহলে 382 আচ্ছা হবে। আর যদি প্রস্তুতি নিয়ে যাওয়ার পর প্রস্তুতি নিয়ে সে প্রবেশ করে, হঠাৎ করে গৃহকর্তা জেগে উঠছে, তখন সে গৃহকর্তাকে পিস্তলের ভয় দেখাইছে, তখন আর জোরপূর্বক সম্পত্তি থাকে না, তখন দস্যুতায় পরিণত হয়। এই জন্য পেনাল কোডের 390 ধারায় বলা হয়েছে যে দস্যুতার জন্ম হয় দুইটা স্থান থেকে, একটা হলো জোরপূর্বক সম্পত্তি আদায়ের মাধ্যমে, আর একটা হলো চুরির মাধ্যমে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আর কারো কিছু বলার আছে হাফিজ? স্যার, হ্যাঁ, সড়ক পরিবহন আইনের 108 আর 113-র মধ্যে স্যার একটু মানে দ্বিধা থেকে যায় স্যার, যদি একটু করতেন। আচ্ছা, 108 এবং 113। 108-এ ক্ষমতা দেওয়া হয়েছে সার্জেন্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার ব্যক্তিকে, যে সেই ব্যক্তিটা এই দায়িত্ব পালন করতে পারবে। বুঝতে পারছো তো? এখন এই দুইটা থেকে কিরকম প্রশ্ন আসতে পারে স্যার? দুইটা থেকে এরকম দুইটা ধারা প্রশ্ন থেকে তো বলতে পারবো না। সেই যেমন প্রশ্ন বললাম যে সড়ক পরিবহন আইনে কোন পদের কর্মকর্তাকে, কোন পদের কর্মকর্তা, মানে কোন পদের পুলিশ কর্মকর্তা শাস্তি প্রদান করতে পারেন বা জরিমানা আদায় করতে পারেন, এরকম প্রশ্ন আসবে। বুঝতে পারছো? জি স্যার, মানে দুইটা তো প্রায় সেম স্যার, এই জন্য সব পেছ লেগে যায় না, কিনা। এই এখানে দুইটা ওই কোনো কথাটা না। পার্থক্য এখানে হয়েছে একটা মনে হয় এখানে যে ঘটনাস্থলে কথাটা বলা আছে যে 108 ধারায় কথাটা বলা আছে যে এরকম অভিযোগ গঠন করে কি ব্যবস্থা গ্রহণ করবেন সেখানে। অর্থাৎ এখানে যে কথাটা বলা আছে দেখো, এই পদের কর্মকর্তা, আর এখানে অনেকগুলো বিষয় এখানে বলা আছে যে এই যে অর্থাৎ একজন 108-এ বলা আছে যে সকল ব্যক্তিকে আপনি শাস্তি দিবেন, এই শাস্তির কি পদ্ধতি আপনি অনুসরণ করবেন, তাকে কাগজপত্রগুলো কিভাবে দিবেন। বিষয়টা বুঝতে পারছো? 108-এ এই কথাগুলো বলা আছে। জি স্যার। আর ধারা উল্লেখ করা আছে এই সকল ধারা। এ ব্যতীত অন্য কোনো অপরাধের জন্য পুলিশ অফিসার ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেখানে বলা আছে কাকে জানাতে পারবেন এবং তার আঙ্গুলের ছাপ নেবেন। আচ্ছা, কাগজপত্র কোথায় জমা দিবেন এই নির্দেশনা এখানে দেওয়া আছে। তুমি একটা গাড়ি যে আটক করলা, গাড়িটার কাগজপত্র আটক করলা, ড্রাইভিং লাইসেন্স আটক করলা, এটা কোথায় জমা দিবা সে সম্পর্কে বর্ণনা দেওয়া আছে 108 ধারায়। আটক করতে পারবে কি? সাব ইন্সপেক্টর সার্জেন্ট তদন্ত পদমর্যাদা। এরপরে তিনি কি কি দায়িত্ব পালন করবেন এই কাগজগুলো সম্পর্কে এটা এখানে বলা হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। এবং কত টাকা পর্যন্ত আপনি জরিমানা করতে পারবেন সেখানে উল্লেখ করা আছে। বলতে দেখো, এই দেখো, এই ধারায় আনিত কোনো অপরাধ অভিযোগের ভিত্তিতে সর্বোচ্চ এখানে বলা আছে শাস্তি কর্ম, আচ্ছা, দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তাহাকে ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার করতেও পারবেন এবং দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন। বুঝতে পারছো? এখানে টোটালি ক্ষমতাটা দেওয়া হয়েছে কার? পুলিশের এবং মোটরযানের পরিদর্শককে।
অর্থাৎ কি কি দায়িত্ব এখানে সে পালন করবেন, এখানে বসে এটা বুঝতে পারছো? জি স্যার। 13 ধারার বক্তব্যটা হলো অন্যটা। 13 ধারার বক্তব্যটা হলো যে ঘটনাস্থলে কতিপয় শ্রেণীর ব্যক্তিকে জরিমানা, কোন কোন অপরাধে ঘটনাস্থলে জরিমানা করা যায় এবং কে জরিমানা করতে পারে। এখানে হলো ঘটনাস্থলে কোন 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 ধরনের অপরাধে একজন সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট ঘটনাস্থলে জরিমানা করতে পারেন। আর 108-এর বক্তব্যটা হলো যে জরিমানা করার ক্ষমতা কাকে প্রদান করা হয়েছে। বিষয়টা দুইটা ক্লিয়ার বোঝা গেছে? জি স্যার। 113 প্রশ্নের মনে হয় ঘটনাস্থল উল্লেখ থাকবে মনে হয়। সেটা তোমার মনে টনে বুঝি না, প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে, কিভাবে দিবে তারাই জানে। হ্যাঁ, আর আমরা এতগুলো জানলে তো প্রশ্ন আমরাই করতাম। হ্যাঁ নাজমুল বলো। স্যার এই যে 108 ধারা প্রশ্ন আসলে এভাবে স্যার, সড়ক পরিবহন আইনের কোন অপরাধের কোন সড়ক পরিবহন আইনের কোন পদে কর্মকর্তা আহ অভিযোগ গঠন করবেন এবং অভিযোগে প্রাপ্তি স্বীকার আমি তো বিজ্ঞ দ্বারা বললাম একটু আগে, বললাম যে কোন পদের কর্মকর্তা জরিমানা করার ক্ষমতাবান বা শাস্তি প্রদানের ক্ষমতাবান, সেখানে তো বলাই আছে এখানে। আর 113-র বক্তব্যটা হলো যে একজন সার্জেন্ট বা সাব ইন্সপেক্টর কোন ধরনের অপরাধে ঘটনাস্থলে জরিমানা করতে পারেন। আর ওখানে বলে কার ক্ষমতা দেয়, দুটো জিনিস। কি জাফর ইকবাল, বোঝা গেছে না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো, কালকে কথা হবে। আর কে কি ওই পত্রিকায় দিল এটা দিল, আমাদের আসলে আহ মানে সঠিক সংবাদ ছাড়া আমরা কখনোই এগুলো নিয়ে কথা বলবো না। হ্যাঁ, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।